হ্যালো বন্ধুরা, আমি অতনু। এডুকেশনাল পারপাস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে থাকছে আজকের এই ক্লাসটি, যেটি হলো ভারতের জাতীয় কংগ্রেস। এটি থেকে এসএসসি, পিএসসি, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এদের যে কোনো পরীক্ষা থেকেই তোমরা এই ভারতের জাতীয় কংগ্রেস থেকে কোশ্চেন পেয়েই থাকবে। তো চলো আর দেরি না করে শুরু করছি আজকের এই ক্লাস। এই ক্লাসে তোমরা জানতে পারবে যে কোন সালে কে সভাপতিত্ব করেছিল এবং সেই সময় কি কি গুরুত্বপূর্ণ বিষয় ঘটেছিল যেগুলো বারবার পরীক্ষায় আসে। এছাড়াও জাতীয় কংগ্রেসকে কে কি নামে আখ্যায়িত করেছেন, এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবাই মনোযোগ সহকারে শুনবে। প্রথমেই কি লেখা আছে, কংগ্রেস কথার অর্থ হলো জনগণের সমাবেশ। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, যে কংগ্রেস কথার একটা অর্থ আছে যেটা হলো জনগণের সমাবেশ। তারপর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই নাম ভাই নৌরোজি। তারপর ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়নের প্রতিষ্ঠাতা অ্যালান অক্টাভিয়ান হিউম। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হলো বড়লাট লর্ড ডাফরিনের আমলে। তাহলে ভারতে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা যদি বলা হয় কোন বড়লাটের আমলে, তাহলে বড়লাট লর্ড ডাফরিনের আমলে। 1855 সালের 28শে ডিসেম্বর বোম্বে শহরে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে। তাহলে দেখো, এখান থেকে অনেকগুলো কোশ্চেন হয়। কত সালে? 1855 সালে। কোথায়? বোম্বে শহরে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল। এবং প্রথম সভার সভাপতি কে ছিলেন, মানে এই যে প্রথম যে অধিবেশন হয়েছিল, এই প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন না উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারত সচিব কে ছিলেন? লর্ড ক্রস। তাহলে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতার সময় বড়লাট ছিলেন লর্ড ডাফরিন এবং জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারত সচিব ছিলেন লর্ড ক্রস। এরপর ন্যাশনাল কংগ্রেস শব্দটি এস.এন. ব্যানার্জি সম্পাদিত, অর্থাৎ সুরেন্দ্রনাথ ব্যানার্জি সম্পাদিত বেঙ্গলি পত্রিকায় প্রথম উল্লেখ পাওয়া যায়। ন্যাশনাল কংগ্রেস শব্দটি সুরেন্দ্রনাথ ব্যানার্জির সম্পাদিত কোন পত্রিকায়? না বেঙ্গলি পত্রিকায় প্রথম উল্লেখ পাওয়া যায়। এরপর 1883 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কলকাতায় প্রথম জাতীয় সম্মেলনের আহ্বান করেন। এই সম্মেলন হয় কোথায়? অ্যালবার্ট হলে। এইগুলো কিন্তু পরীক্ষায় এসেছে বারবার, তাই আমি এগুলোকে একটা কালারিং করে আলাদাভাবে পয়েন্ট করে লিখেছি। এগুলো কিন্তু প্রত্যেকটি ইম্পর্ট্যান্ট। সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন কে? রামতনু লাহিড়ী এবং উপস্থাপক ছিলেন আনন্দমোহন বসু। তারপর জাতীয় সম্মেলনে দ্বিতীয় অধিবেশন বসে কলকাতায়। দ্বিতীয় অধিবেশন, প্রথম অধিবেশন কিন্তু দেখো 1883-তে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিল এবং সেই সম্মেলন কোথায় হয়েছিল? অ্যালবার্ট হলে। এবার সেই সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন রামতনু লাহিড়ী এবং উপস্থাপক ছিলেন আনন্দমোহন বসু। তারপর কি হলো? তারপর 1885 সালে দ্বিতীয় অধিবেশন, জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন হয়েছিল কলকাতায়। এরপর দেখো, এই যে এই যে কংগ্রেসকে কি বলেছে সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। তো কংগ্রেসকে সেফটি ভালভের সঙ্গে তুলনা করেছেন হিউম। হিউম মানে হচ্ছে অ্যালান অক্টাভিয়ান হিউম, মতান্তরে লালা লাজপত রায়। তাহলে এদের দুজনের মধ্যে যেটাতে অপশানে পাবে সেটা ঠিক করবে, দুটো একসঙ্গে থাকবে না, যে কোনো একটা থাকবে, যেটা থাকবে সেটাই সঠিক। হিউম, তা নেওয়া হলে মতান্তরে লালা লাজপত রায় কংগ্রেসকে কি বলেছে? সেফটি ভালভের সঙ্গে তুলনা করেছে। এরপর দেখো, কংগ্রেসকে 3 দিনের তামাশা বলেছেন অশ্বিনী কুমার দত্ত। 3 দিনের তামাশা। কংগ্রেসের প্রথম অধিবেশনে 9টি প্রস্তাব গৃহীত হয়েছিল। এটিও ইম্পর্টেন্ট। কটি প্রস্তাব গৃহীত হয়েছিল? 9টি প্রস্তাব গৃহীত হয়েছিল প্রথম অধিবেশনে। এরপর দেখো, এরপর আসছে সাল, স্থান ও সভাপতি, মানে কোন সালে কংগ্রেসের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন এবং কোন স্থানে সেটি হয়েছিল, এবং ব্র্যাকেটে দেখো সেই সম্পর্কিত কিছু বিশেষ তথ্য যেগুলি ইম্পর্টেন্ট সেগুলো লেখা রয়েছে। তো প্রথমে দেখো 1885 সালে বোম্বেতে
উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন সভাপতি এবং ইনিই হচ্ছেন প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি। এর নামকরণ করা হয় ওই সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তার তার আগে দেখলে বিভিন্ন নামে ছিল, কংগ্রেস নাম ছিল। তো তখন থেকে প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নাম হয়। এরপর দেখো, তাহলে যদি বলে 1885-তে যদি বলে যে কোথায় হয়েছিল, বোম্বেতে হয়েছিল। 1885 সালে প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এরপর 1886 সালে কলকাতাতে অধিবেশন হয়েছিল, তখন সভাপতি কে ছিলেন? দাদাভাই নৌরোজি। তারপর আবার 1887 সালে মাদ্রাজ, সেখানে অধিবেশন হয়েছিল এবং বদরুদ্দিন তৈয়বজি অর্থাৎ প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন তিনি। 1888-তে এলাহাবাদে অধিবেশন বসে এবং এই সময় সভাপতিত্ব করেন জর্জ ইউল। ইনি হলেন প্রথম ইংরেজ সভাপতি। তাহলে যদি বলা হয় প্রথম ইংরেজ সভাপতি হিসেবে কে সভাপতিত্ব করেছিলেন, তখন বলতে হবে জর্জ ইউল। তারপর 1896 খ্রিস্টাব্দে কলকাতাতে রহিমতুল্লাহ সাহানি ছিলেন দ্বিতীয় মুসলিম সভাপতি। অধিবেশনগুলো এই হোয়াইট কালারে লেখা আছে, এগুলো অধিবেশন ওই জায়গাতে হয়েছিল, ওই স্থানে হয়েছিল। ঠিক আছে, তার মানে 1896-এ রহিমতুল্লাহ সাহানি ছিলেন দ্বিতীয় মুসলিম সভাপতি। ওই সময় অধিবেশনটা কোথায় হয়েছিল? না, কলকাতাতে হয়েছিল। এবং এছাড়াও কি বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয় এই সময়। তাহলে বলতে পারে যে কোন সভাপতির সময় বা কোন অধিবেশনে এই গানটি গাওয়া হয়, তাহলে কলকাতা অধিবেশনে রহিমতুল্লাহ সাহানির সভাপতিত্বে বন্দে মাতরম গানটি গাওয়া হয় এবং সুর দেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1905 সালে বেনারসে গোপালকৃষ্ণ গোখলের সভাপতিত্ব করেন, বয়কট আন্দোলনের সমর্থন করেন। ওই সময় বয়কট আন্দোলন চলছিল 1905, সবাই জানো। বয়কট অর্থাৎ কার বিরুদ্ধে বয়কট? বঙ্গভঙ্গের বিরুদ্ধে বয়কট। 1906 সালে আবার কলকাতাতে অধিবেশন হয় এবং এই সময় সভাপতিত্ব করেন দাদাভাই নৌরোজি। আর এটা বারবার পরীক্ষায় এসেছে, দাদাভাই নৌরোজি 1906-এর কলকাতা অধিবেশনে স্বরাজ শব্দটি প্রথম কংগ্রেস অধিবেশনে ব্যবহার করা হয়েছিল। তো পরীক্ষায় প্রশ্ন থাকে স্বরাজ শব্দটি কংগ্রেস অধিবেশনে প্রথম কার সভাপতিত্বে ব্যবহার করা হয়েছিল? তাহলে উত্তরটি হবে কলকাতা অধিবেশনে দাদাভাই নৌরোজির সভাপতিত্বে। 1907 সালে সুরাটে অধিবেশন হয়, এই সময় সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ এবং এই সময় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী দুটি ভাগে ভাগ হয়ে যায়। তারপর দেখো 1911-তে কি হয়? 1911-তে কলকাতাতে আবার অধিবেশন হয়, এই সময় সভাপতি ছিলেন বিসেন নারায়ণ ধর। জনগণ মন অধিনায়ক গানটি প্রথম গাওয়া হয় কখন? না, 27শে ডিসেম্বর। তাহলে এই জন্য এটাও ইম্পর্টেন্ট হয়ে যায়। তাহলে দেখো, একটা হলো জনগণ মন অধিনায়ক গানটি গাওয়া হয় আর তার সাথে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়। তাহলে জনগণ মন অধি এই গানটি কার সময় গাওয়া হয়? না, 1911-তে বিসেন নারায়ণ ধরের সময় গাওয়া হয়। এবং 1896-এ বন্দে মাতরম গানটি গাওয়া হয় কলকাতাতে রহিমতুল্লাহ সাহানির সময়। তো দুটি ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। এবার 1917-তে কলকাতাতে অধিবেশন হয়, সেখানে সভাপতি ছিলেন অ্যানি বেসান্ট। এটাও গুরুত্বপূর্ণ কারণ এটাতে প্রথম বিদেশি মহিলা সভাপতি হয়েছিলেন অ্যানি বেসান্ট। কত? 1917-তে কলকাতা অধিবেশনে। তারপর 1920 সালে কলকাতা অধিবেশনে লালা লাজপত রায় সভাপতিত্ব করেন এবং অসহযোগ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেন। 1922-এ চিত্তরঞ্জন দাস সভাপতি ছিলেন এবং সেই সময় আহমেদাবাদে অধিবেশনটি হয়। স্বরাজ দল গঠনের প্রস্তাব গ্রহণ করেন। দেখো, এটা হচ্ছে স্বরাজ দল, আর আগে যেটা পড়েছিলে সেটা হচ্ছে স্বরাজ শব্দটি। তো দুটোর মধ্যে গুলিয়ে ফেলবে না কিন্তু। 1924-এ বেলগাঁও অধিবেশন, কে ছিলেন সভাপতি? মহাত্মা গান্ধী। আর তিনি
এই যে কংগ্রেসের এতগুলো অধিবেশন হয়েছে, এতবার সভাপতি এতজন হয়েছে, তার মধ্যে কিন্তু মহাত্মা গান্ধী একবারই সভাপতি ছিলেন, সেটা এই বেলগাঁও অধিবেশনে 1924 সালে। আর মহাত্মা গান্ধীর নাম মানে ইম্পর্টেন্ট, তো মনে রাখতেই হবে। 1925-এ কানপুর অধিবেশন হয়, সরোজিনী নাইডু ওই সময় সভাপতিত্ব করেন, এবং সরোজিনী নাইডু হচ্ছেন ভারতীয় মহিলা, তাহলে এটাও ইম্পর্টেন্ট হয়ে যায়। প্রথম ভারতীয় মহিলা সভাপতি হিসেবে 1925-এ মহাত্মা গান্ধীর সভাপতি হওয়ার ঠিক পরের বছরই 1925-এ সরোজিনী নাইডু সভাপতি হন। তারপর 1928-এ মতিলাল নেহেরু সভাপতি হন কলকাতা অধিবেশনে। সেই সময় তিনি কি করেছিলেন, অখিল সারা ভারত যুব কংগ্রেস গঠন করেন। এরপর দেখো, এরপর এই যে মানুষগুলো আছে এদের অনেকগুলো করে কাজ আছে, তো তাই এগুলো খুবই ইম্পর্টেন্ট। নাম দেখো, জওহরলাল নেহেরু আছে, সর্দার বল্লভভাই প্যাটেল আছে, সুভাষচন্দ্র বোস আছে। তাহলে দেখা যাক কি আছে। 1929 সালে লাহোর অধিবেশনে জওহরলাল নেহেরু সভাপতিত্ব করেন, এবং জওহরলাল নেহেরু সভাপতিত্ব করে সাথে সাথে কি কি করেন না, পূর্ণ স্বরাজের দাবি, আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেন, কংগ্রেসের 1930 সালের 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসাবে উদযাপিত করার সিদ্ধান্ত গ্রহণ করেন, এবং রাভি নদীর তীরে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন। তাহলে জওহরলাল নেহেরুর সময় এত কিছু হয়েছে দেখো। তাহলে পূর্ণ স্বরাজের দাবি কিন্তু জওহরলাল নেহেরুর সময় 1929। তারপর দেখো 1931 করাচি অধিবেশন, সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন সভাপতি। এই সময় কি হয়, একটি অর্থনৈতিক নীতি গ্রহণ করা হয়, ভারতীয়দের জন্য মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ করা হয়। তাহলে একটি অর্থনৈতিক নীতি গ্রহণ করা হয়, ভারতীয়দের জন্য মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ করা হয়। এরপর 1938 হরিপুরা অধিবেশন, এই সময় সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব করেন, জওহরলাল নেহেরুর নেতৃত্বে একটি পরিকল্পনা কমিশন গঠন করেন। এরপর 1939, আগেরটা ছিল 1938, সেটাতেও সুভাষচন্দ্র বসু ছিলেন, এটাও 1939, তার ঠিক পরের বছরই আবার সুভাষচন্দ্র বসু সভাপতি হন। এবং আগেরটা ছিল হরিপুরা, এটা হচ্ছে ত্রিপুরি হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এই সময় কি হয়, সুভাষচন্দ্র বসু ছিলেন প্রথম নির্বাচিত সভাপতি, এবং সুভাষচন্দ্র বসু আরেকটা কাজ করেছিলেন, যেটা হচ্ছে গান্ধীজি মনোনীত পট্টভি সীতারামাইয়াকে হারিয়ে নিজে নির্বাচনে জয়ী হয়ে সভাপতি হয়েছিলেন। এরপর 1940 রামগড়, অর্থাৎ বিহারে অবস্থিত রামগড়, সেখানে মৌলানা আবুল কালাম আজাদ সভাপতি হন। আজাদ একটি জাতীয় শিক্ষানীতি গ্রহণ করেন। 1946 মিরাট, মিরাটে অধিবেশন হয়। জে.বি. কৃপালিনী, ইনি হলেন 1946 অর্থাৎ স্বাধীনতার ঠিক আগের বছর, ওই সময় সভাপতি হয়েছিলেন। নৌ বিদ্রোহের প্রস্তাব গৃহীত হয়, স্বাধীনতার প্রথম কংগ্রেস সভাপতি, এবং মানে স্বাধীনতার সময়, স্বাধীনতা পায় 1947-এ, তো সেই সময়ের প্রথম কংগ্রেস সভাপতিও তিনিই ছিলেন, জে.বি. কৃপালিনী। এরপর দেখো কিছু ইম্পর্টেন্ট তথ্য। 1941 সাল থেকে 1945 সালের মধ্যে কংগ্রেসের অধিবেশন হয়নি, তাহলে এই সময় অধিবেশন বন্ধ ছিল। এবং 1940-এ দেখো মৌলানা আবুল কালাম আজাদ কোথায় জয়ী হয়েছিল, রামগড়, যেটা বিহারে অবস্থিত, সেখানে জয়ী হয়েছিল। তাহলে 40-এর পরে আসে 41, তাহলে সেই 41 থেকে 45 পর্যন্ত যেহেতু কোনো অধিবেশন হয়নি, সেহেতু মৌলানা আবুল কালাম আজাদকেই সেই সময়ের সভাপতি হিসেবে রাখা হয়। সব থেকে বেশি সময় ধরে কংগ্রেসের সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, স্বাভাবিকভাবেই, কারণ তিনি 40-এ সভাপতি ছিলেন, এবং 41 থেকে 45 পর্যন্ত যেহেতু আর কোনো রকম কোনো সভাপতি অধিবেশন হয়নি, সেহেতু সভাপতিও হয়নি, তো তিনিই সভাপতি হিসেবে রয়ে গেছিলেন, সেই জন্য সব থেকে বেশি সময় ধরে তিনিই সভাপতি ছিলেন। তারপর দেখো সবচেয়ে কনিষ্ঠ সভাপতিও কিন্তু তিনি, অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদই হচ্ছেন সর্বকনিষ্ঠ সভাপতি। সুরাট অধিবেশন 1907 সালে হয়, সভাপতি ছিলেন নরমপন্থী নেতা রাসবিহারী ঘোষ। এই যে দেখো, সেই আগে পড়েছিলে 1907-এর সময় কি হয়েছিল, কংগ্রেস দুটি ভাগে বিভক্ত হয়েছিল, একটি হচ্ছে নরমপন্থী, একটি হচ্ছে চরমপন্থী। কোন অধিবেশনে না, সুরাট অধিবেশনে হয়েছিল। তাহলে এই সময়ের সভাপতি কে ছিলেন, রাসবিহারী ঘোষ ছিলেন এই সময়ের সভাপতি।
এরপর দেখো কি লেখা আছে, বালগঙ্গাধর তিলককে সভাপতি না করার জন্য নাগপুর থেকে সুরাটে কংগ্রেসের অধিবেশন স্থানান্তর করা হয়। তাহলে রাসবিহারী ঘোষ নরমপন্থী নেতাদের মধ্যে পড়ে এবং বালগঙ্গাধর তিলক হচ্ছেন চরমপন্থী নেতাদের মধ্যে পড়ে। বালগঙ্গাধর তিলক যাতে সভাপতি হতে না পারেন বা তাকে সভাপতি যাতে না করা হয়, তার জন্য অধিবেশন হওয়ার কথা ছিল নাগপুরে, নাগপুর থেকে অধিবেশনকে সুরাটে নিয়ে যাওয়া হয় এবং অধিবেশনটি সুরাটে হয়। তারপর দেখো লিখেছে কি, বয়কট ও স্বদেশী আন্দোলনের প্রভাবে কংগ্রেসি নেতাদের মধ্যে আদর্শগত মতবিরোধ চরমে ওঠে। এর ফলে চরমপন্থী ও নরমপন্থী বিভাজন হয়। তাহলে কিসের জন্য হয়েছিল চরমপন্থী নরমপন্থী বিভাজন? বয়কট ও স্বদেশী আন্দোলনের প্রভাব কংগ্রেসি নেতাদের আদর্শগত মতবিরোধ দেখা দিয়েছিল। তো তাদের বিভিন্ন, তারা ভাবনা চিন্তার আদর্শের উপর ভিত্তি করে গড়ে তুলেছিল নিজেদেরকে। তো সেই জন্য তাদের দুটো দলে বিভক্ত হয়ে যায়, একটা ছিল নরমপন্থী, একটা ছিল চরমপন্থী। নরমপন্থীদের মধ্যে কারা কারা ছিল? দাদাভাই নৌরোজি, বদরুদ্দিন তৈয়বজি, ফিরোজ শাহ মেহতা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গোপালকৃষ্ণ গোখলে আর রাসবিহারী ঘোষ। এবং চরমপন্থীদের মধ্যে কারা ছিল? অরবিন্দ ঘোষ, চন্দ্র পাল, বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায়। মানে তিনজন তো ছিলেনই, লাল বাল পাল যারা, লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, এরা তো ছিলেন। এদের সঙ্গে কে ছিলেন? অরবিন্দ ঘোষ। জাতীয় কংগ্রেস নিয়ে এই তথ্যগুলোই এনা, এতটাই তোমরা দেখো, মন দিয়ে দরকার পড়লে নোট করো, বারবার পড়ার চেষ্টা করো, মনে রাখার চেষ্টা করো। ওটা বারবার পরীক্ষায় আসছে, তাই এটাই একমাত্র উপায় যে তোমরা হয় ক্লাস দুবার তিনবার দেখে মনে রাখো, বা তোমরা নোটস বানিয়ে নিয়ে সেটাকে মনে রাখার চেষ্টা করো। জাতীয় কংগ্রেস নিয়ে আর বেশি পড়ার দরকার পড়বে না, এটাই এনাফ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে নতুন ভিডিওর, নতুন ক্লাসের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।